Good evening to all. Today we will be learning a part of the chapter carbon and its compounds. আমরা ফায়ার এক্সটিংগুইশার্সের পোর্শনটা থেকে শুরু করব। ওকে, সো ফায়ার এক্সটিংগুইশার, what are fire extinguishers? Let us see. ফায়ার এক্সটিংগুইশার্স হচ্ছে, ফায়ার মানে আগুন জানো, আর এক্সটিংগুইশার্স মানে যারা নিভিয়ে দেয়, রাইট? তো এক্সটিংগুইশ করা মানে টু পুট অফ, রাইট? তাহলে দিজ আর ডিভাইসেস in which carbon dioxide is produced in different forms. আমরা পড়বো সেটা, in different forms to be used as extinguishing agents. ওকে, তো ফায়ার এক্সটিংগুইশারের তিনটে টাইপ আছে। একটা হচ্ছে এক একটা পারপাসের জন্য ইউজ করা হয়। একটা হচ্ছে সোডা অ্যাসিড, বড় যে স্কুলসে তোমরা দেখো না, হসপিটালসে বড় বড় যে লাল রঙের ফায়ার এক্সটিংগুইশার্সগুলো, সোডা অ্যাসিড ফায়ার এক্সটিংগুইশার। সেখানে কার্বন ডাইঅক্সাইডটা ওই ফায়ার এক্সটিংগুইশারের মধ্যেই তৈরি করা হয়, মানে ইনস্ট্যান্টলি তুমি যখন প্লাঞ্জারটা হিট করবে তখন তৈরি হয়ে যায় ফায়ার এক্সটিংগুইশার। আর একটা হচ্ছে কম্পারেটিভলি নিউ, দ্যাট ইজ ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইশার। ঠিক আছে, আর একটা হচ্ছে গিয়ে লিকুইড, ছোটো ছোটো যেগুলো অটোতে থাকে, বাসটাসে থাকে, কিচেনসে থাকে, বাড়িতেও মাঝে মাঝে রাখা হয়, লিকুইড কার্বন ডাইঅক্সাইড ফায়ার এক্সটিংগুইশার। ওকে, তো সবার আগে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে গিয়ে সোডা অ্যাসিড ফায়ার এক্সটিংগুইশার। ফায়ার ওকে, দেখা যাক এই ফায়ার এক্সটিংগুইশারটা তৈরি হয় কী দিয়ে। আমি অলরেডি একটা ডায়াগ্রাম অ্যাটাচ করে রেখেছি। দেখো, এইখানটাতে একটা মেটাল সিলিন্ডার থাকে, জেনারেলি বাইরের দিক থেকে কালারটা রেড করা থাকে। ওকে, এখান থেকে হোল্ড করার জন্য একটা জায়গা দেওয়া থাকে। এই মেটাল সিলিন্ডারটার ভেতরে ভরা থাকে সোডিয়াম বাইকার্বনেট সলিউশন। আমরা সবাই সোডিয়াম বাইকার্বনেট সলিউশনের ফর্মুলা জানি, NaHCO3। ঠিক আছে, এখানে একটা ওয়্যার গজ দেওয়া থাকে, এই জায়গাটাতে একটা নজল থাকে। ঠিক আছে, মাথাটাতে একটা ওয়্যাক্স সিল দেওয়া থাকে। আচ্ছা, এই ওয়্যার গজ কেজটার ভেতরটাতে থাকে একটা সিল্ড গ্লাস টিউব, যার মধ্যে আছে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড মানে H2SO4। আর এখানটাতে একটা প্লাঞ্জার থাকে। ঠিক আছে, যখনই কোথাও দেয়ার ইজ ফায়ার, ঠিক আছে, সেই সময় কি হয়, এই প্লাঞ্জারটাতে জোরে প্রেশার দেওয়া হয়। যেই জোরে প্রেশার দেওয়া হবে, প্লাঞ্জারটা কি করবে, এই গ্লাস বটলটাকে ভেঙে ফেলবে, আর ওয়্যার গজ কেসটা থেকে পুরো H2SO4টা মিক্স হয়ে যাবে উইথ দ্য সোডিয়াম বাইকার্বনেট সলিউশন। তার ফলে কি তৈরি হবে দেখা যাক। আমরা কি জানি, সোডিয়াম বাইকার্বনেট যদি H2SO4 এর সাথে রিয়্যাক্ট করে, এটা কনসেন্ট্রেটেড নেওয়া থাকে, তাহলে তৈরি কি হবে, সোডিয়াম সালফেট, তার সাথে ওয়াটার, আর তার সাথে কার্বন ডাইঅক্সাইড, গ্যাসিয়াস পরিমাণে প্রচুর কার্বন ডাইঅক্সাইড বেরোবে। উই নিড টু ব্যালেন্স দিস ইকুয়েশন। Na2 আছে, তাহলে 2NaHSO4, কার্বন এখানে 2 হয়ে গেছে, ওয়াটার এখানে, হাইড্রোজেন এখানে একটা, দুটো হাইড্রোজেন এখানে, দুটো হাইড্রোজেন, তার মানে এখানে উই নিড টু পুট 2 ইন ফ্রন্ট অফ ওয়াটার। ঠিক আছে, এবার এখানে সমস্যাটা হচ্ছে এই সোডা অ্যাসিড টাইপ ফায়ার এক্সটিংগুইশারটা না ক্যানট বি ইউজড টু এক্সটিংগুইশ অয়েল ফায়ার। ঠিক আছে, যদি তেলের পুড়ে যাওয়ার কারণে আগুন লাগে, মানে তেলের জন্য আগুন লাগে, ইফ দ্য ইনফ্লেমেবল সাবস্টেন্স ইজ অয়েল, সেই ক্ষেত্রে
এটা কিন্তু ইউজ করা যাবে না। এবার এর রিজনটা তোমরা কি বলবে? বিকজ এখান থেকে যে সলিউশনটা বেরোয় না, এই যে যেখানে আগুন ধর লেগেছে সেখানে এই নজেলটা তোমরা পয়েন্ট করলে এখান থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বেরোবে, রাইট? এখান থেকে যে সলিউশনটা বেরোবে, দিস ইজ হেভিয়ার দেন অয়েল, যার ফলে দিস উইল সিঙ্ক বিলো দ্য অয়েল অ্যান্ড দেয়ার ফর ইট ওয়ন্ট এক্সটিংগুইশ দ্য ফায়ার। তো আলটিমেটলি ঘটনাটা সেমই ঘটছে। ক্লিয়ার? আচ্ছা, বিকজ the solution ejected is heavier than oil and sinks below the oil. এবার অয়েলের তলায় চলে যাচ্ছে, অয়েল উপরে সুন্দর জ্বলছে। আচ্ছা, এবার এই যে মেটাল সিলিন্ডারটা, তার মধ্যে থাকে 2/3 অ্যামাউন্ট অফ স্যাচুরেটেড সোডিয়াম বাইকার্বনেট সলিউশন। ওকে, আচ্ছা, আমরা এটা দেখে নিলাম, এটা হয়ে গেল। এবার আমরা নেক্সট করব হচ্ছে কি ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইশার। ফোম টাইম ফায়ার এক্সটিংগুইশারের মধ্যে এই সেম কন্টেন্ট থাকে, ঠিক আছে, একদম সেম কন্টেন্ট থাকে। মানে তোমার একটা মেটাল সিলিন্ডার থাকবে, লেটস ড্র দ্য রাফ ডায়াগ্রাম। এখানে একটা ওয়্যার গজ থাকবে, এখানে একটা গ্লাস কন্টেনার থাকবে। এই গ্লাস কন্টেনারের মধ্যে কি থাকবে? ইনস্টেড অফ আমাদের এখানে কি ছিল বলো? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, রাইট? ইনস্টেড অফ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এখানে থাকবে অ্যালুমিনিয়াম সালফেট। ওপর থেকে একটা নজল থাকবে, আর এখানটাতে একটা ওয়্যাক্স সিল করা থাকবে। এই জায়গাটাতে থাকবে একটা প্লাঞ্জার, আর এটা হোল্ড করার জন্য একটা জায়গা থাকবে, রাইট? ভেতরটাতে কি থাকে? ভেতরটাতে সেম জিনিস, সোডিয়াম বাইকার্বনেট সলিউশন থাকে। তার সাথে একটা এক্সট্রা জিনিস অ্যাড করা থাকে, দ্যাট ইজ স্যাপোনিন, রাইট? তাহলে ইট কন্টেন্স অ্যালুমিনিয়াম সালফেট অ্যান্ড সোডিয়াম বাইকার্বনেট ইন 2 সেপারেট চেম্বার্স, দুটো আলাদা আলাদা চেম্বার্সে রয়েছে, ঠিক আছে? যখন প্রয়োজন হয় আবার একইভাবে এই প্লাঞ্জারটাকে হিট করা হয়। প্লাঞ্জারটাকে হিট করলে এই সোডিয়াম সালফেট, যেটা এই যে গ্লাস কন্টেনারটাতে রয়েছে, এটা তোমরা বলতে পারো গ্লাস টিউব, সেই গ্লাস টিউবের ভেতরে যে অ্যালুমিনিয়াম সালফেটটা আছে, দিস উইল কাম ইন কন্ট্যাক্ট উইথ দ্য সোডিয়াম বাইকার্বনেট সলিউশন, আর তার মধ্যে স্যাপোনিনটা দেওয়া থাকে। স্যাপোনিনের ফাংশন কি? স্যাপোনিনটা, এই যে স্যাপোনিন, এটার ফাংশন হচ্ছে ইউজড টু প্রডিউস ফোম, ঠিক আছে? আর অ্যালুমিনিয়াম সালফেট রিপ্লেস করা হয়েছে তোমার ইন প্লেস অফ সালফিউরিক অ্যাসিড, রাইট? এবার এটার এই ফায়ার এক্সটিংগুইশারটার আগে আমরা রিয়াকশনটা দেখে নিই। রিয়াকশনটা তাহলে কী হবে? সোডিয়াম বাইকার্বনেট ইজ কামিং ইন কন্ট্যাক্ট উইথ হোয়াট বলো? H2SO4 এর জায়গায় জাস্ট অ্যালুমিনিয়াম সালফেট। ওকে, these two reacts with each other to form sodium sulfate along with অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এবার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কী হয়? প্রেসিপিটেশন হয়, তার সাথে এভলিউশন অফ লার্জ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? এটাকে যদি আমরা ব্যালেন্স করি, অ্যালুমিনিয়াম দুটো আছে, তাহলে এখানে 2, এখানে হাইড্রোজেন 3টে হয়ে গেল, তাহলে 3 × 2 হচ্ছে কি 6, তার মানে এখানে 6 দিতে লাগবে আমাকে ব্যালেন্স করতে গেলে। কার্বন হয়ে গেল 6টা, তাহলে 6CO2, ঠিক আছে? এটা তো বাইরে বেরিয়ে যায়, তাই জন্য পাশে আপওয়ার্ড অ্যারো, আর এটা প্রেসিপিটেট পড়ে যায়, তাই পাশে ডাউনওয়ার্ড অ্যারো। এবার এখানে যে ফায়ার মানে তোমার যে সলিউশনটা বেরোচ্ছে, সেটা বেরোচ্ছে ইন দ্য ফর্ম অফ ফোম। তাহলে ফোম হচ্ছে হালকা হয়, অনেক বেশি হালকা, তেলের থেকেও হালকা হয়, তাহলে ইট ক্যান বি ইউজ টু এক্সটিংগুইশ অয়েল ফেড ফায়ার্স। তাহলে ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইশার ক্যান বি
used to extinguish oil fed fires because কেন foam covers the oil as well as cuts off কি কাট করতে হবে আমাকে অক্সিজেন সাপ্লাই কাটস অফ দ্য এয়ার সাপ্লাই মানে বেসিক্যালি তোমার অক্সিজেন সাপ্লাই ওকে আচ্ছা লাস্ট আমাদের সেটা হচ্ছে লিকুইড কার্বন ডাইঅক্সাইড ফায়ার এক্সটিংগুইশার তোমাদের কিন্তু ডায়াগ্রামটা রাফলি প্র্যাকটিস করতে হবে হ্যাঁ বইতে যে ডায়াগ্রামগুলো দেওয়া আছে ইনফ্যাক্ট আই এম ডুইং ইট প্রিটি ওয়েল ওভার হিয়ার এই জায়গাটা দেখে তোমরা ডায়াগ্রামটা কিন্তু একবার প্র্যাকটিস করে নিও আসার চান্স কম বাট আসতে পারে ঠিক আছে 3 নম্বর হচ্ছে লিকুইড ধরো একটা ছোটো আগুন লাগলো সেখানে তুমি অত বড় ফায়ার এক্সটিংগুইশার দিয়ে কী করবে যেটা বললাম একটু আগে যে অটোতে ছোটো ছোটো জায়গাতে বাড়ির কিচেন্সে অনেক সময় দেখা যায় যে ছোটো ছোটো ফায়ার এক্সটিংগুইশার্স থাকে খুব পোর্টেবল হয় এবং তার ভেতরে এত জায়গা থাকে না যেখানে আলাদা করে গ্লাস টিউব দেওয়া থাকবে আর একটা বড়ো সিলিন্ডার থাকবে যেখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এটসেট্রা ক্লিয়ার এর ভেতরে কম্প্রেসড ফর্মে কার্বন ডাইঅক্সাইড অলরেডি ভর্তি করা থাকে লিকুইড কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে এবার লিকুইড কার্বন ডাইঅক্সাইড ভর্তি করা থাকে কিসে আন্ডার আ লট অফ প্রেশার দিয়ে ওটাকে লিকুইড বানানো হয় ঠিক আছে যেই মোমেন্টে তুমি ভেলভটা ওপেন করবে আচ্ছা আগে আমি ড্র করে নিই লিকুইড কার্বন ডাইঅক্সাইড ফায়ার এক্সটিংগুইশার ঠিক আছে এটা কীরকম দেখতে হবে আমি একটা রাফ ডায়াগ্রাম ড্র করছি এখানে একটা ভেলভ দেওয়া থাকবে ঠিক আছে এইখানটাতে নজলটা থাকবে এটা হচ্ছে নজল এটা হচ্ছে কি ভেলভ আর এটা হচ্ছে লিকুইড কার্বন ডাইঅক্সাইড ওকে তো যেই ভেলভটা তুমি প্রেস করবে ওপর থেকে সেই মোমেন্টে এই নজলটা থেকে প্রচুর লিকুইড কার্বন ডাইঅক্সাইডটা প্রেশারটা তো রিলিজ হয়ে যায় বাইরে প্রেশার কম তাহলে সেই ক্ষেত্রে মানে ভেতরের প্রেশারের থেকে বাইরে প্রেশারটা অনেকটাই কম তাহলে ইট উইল আগেন গেট কনভার্টেড ইনটু গ্যাসিয়াস কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে অন ওপেনিং দ্য ভেলভ অফ দ্য সিলিন্ডার প্রেশার বাইরে ফল ডাউন করছে বাইরে প্রেশার ইজ লেস যার ফলে কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড লিকুইড যে কার্বন ডাইঅক্সাইডটা সেটা সলিডিফাইজ ইনটু তোমার ড্রাই আইস ঠিক আছে সলিড কার্বন ডাইঅক্সাইডে তোমার কনভার্টেড হয়ে যাবে তাহলে অন ওপেনিং দ্য ভেলভ অফ দ্য সিলিন্ডার প্রেশার ড্রপ করে যাচ্ছে ভেতরে তো প্রচুর প্রেশারে রাখা হয়েছে তার জন্য এটা লিকুইড ফর্মে রয়েছে অ্যান্ড CO2 solidifies into dry ice এটাকে হোয়াইট স্নো বলা হয় অনেক সময় ঠিক আছে এইটা কিন্তু তোমার অয়েল ফেড ফায়ার্স এখানে কোনো জল নেই যেহেতু তাহলে অয়েল ফেডে তো ইউজ করা যেতেই পারে অয়েল ফেড ফায়ার্স প্লাস যদি ইলেকট্রিক্যাল ফায়ার্স হয় শর্ট সার্কিট থেকে যদি আগুন টাগুন লেগে যায় সেই ক্ষেত্রেও কিন্তু ইউজ করা যেতে পারে ঠিক আছে আচ্ছা এবার নেক্সট হোপফুলি দিস ইজ ক্লিয়ার এবার আমরা নেক্সট পড়বো হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড সাইকেল নাও হোয়াট ইজ দিস কার্বন ডাইঅক্সাইড সাইকেল ইট ইজ দ্য প্রসেস বাই উইচ আমাদের অ্যাটমসফিয়ারে অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড মেনটেন থাকে ইজ কল কার্বন ডাইঅক্সাইড সাইকেল মানে কি আমরা কার্বন ডাইঅক্সাইড রিলিজ করছি সেটা তো অ্যাটমসফিয়ারে জমবে না ঠিক আছে আমরা ধরো রেসপিরেশনের প্রসেস আমি নর্মাল প্রসেসগুলোই বলি পলিউশনের অ্যাসপেক্টটাতে আমি পরে আসছি নর্মাল প্রসেসে যখন হিউম্যানস বা অ্যানিমালস কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে তখন এটা নেওয়ার জন্য কে বসে থাকে প্লান্টস ফটোসিনথেসাইজ করে না আবার প্লান্টস কি করে অক্সিজেন রিলিজ করে সেই অক্সিজেনটা আবার হিউম্যানস বা অ্যানিমালস ডিফারেন্ট অর্গানিজমস কনজিউম করে রাইট তাহলে হোয়াট ইজ CO2 সাইকেল দ্য
by which amount of CO2 is maintained in the atmosphere is called কার্বন ডাইঅক্সাইড সাইকেল। ওকে, এবার অ্যাটমসফিয়ারে আমাদের কার্বন ডাইঅক্সাইড অ্যাপ্রক্সিমেটলি ন্যাচারাল পার্সেন্টেজ কত? 0.03 থেকে, ইউ অলরেডি নো দ্য ডেটা, 0.04% অবধি। ওকে, তো এটা অলমোস্ট কনস্ট্যান্ট থাকে বাই দিস পার্টিকুলার সাইকেল। এবার কার্বন ডাইঅক্সাইড অ্যাড করছে কারা? ঠিক আছে, অ্যাডিশন অফ কার্বন ডাইঅক্সাইড কী কী প্রসেসে হয় অ্যাটমসফিয়ারে? একটা হচ্ছে গিয়ে রেসপিরেশন, হিউম্যান রেসপিরেশন, যে কোনো অর্গানিজমের রেসপিরেশন, যেখানে আমরা অক্সিজেন ইউটিলাইজ করছি এবং কার্বন ডাইঅক্সাইড রিলিজ করছি। একটা হচ্ছে কম্বাশন অফ ফিউয়েলস, একটা হচ্ছে ডিকে অফ ডেড অ্যানিমালস, প্লান্টস অ্যান্ড প্লান্ট প্রোডাক্টস। প্রচুর ইন্ডাস্ট্রিজ রিলিজ করে কার্বন ডাইঅক্সাইড। নেক্সট, ন্যাচারাল প্রসেসে ভলক্যানিক ইরাপশন, এটা আমাদের কন্ট্রোলে নেই। আর ফ্রম বা বাই সি ওয়াটার, যখন ওয়াটারের মধ্যে কার্বন ডাইঅক্সাইড পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে, সলিউবিলিটির তো একটা লিমিট থাকে, সেই সময় কিছুটা পরিমাণ, ভেরি লেস অ্যামাউন্ট ইজ রিলিজ ইন দ্য অ্যাটমসফিয়ার ফ্রম দ্য সি ওয়াটার। ওকে, আর রিমুভাল অফ কার্বন ডাইঅক্সাইড কীভাবে হয়? একটা হচ্ছে বাই ফটোসিনথেসিস, আর একটা হচ্ছে বাই dissolution of CO2 in water। ঠিক আছে, যখন এটা এখানে আমরা কি পড়লাম, যখন ওশানে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ প্রচুর বেড়ে যায়, তখন এটা কি হয়, অ্যাটমসফিয়ারিক কার্বন ডাইঅক্সাইডে কনভার্টেড হয়ে যায়। আবার অ্যাটমসফিয়ারে যদি বেড়ে যায়, তাহলে সেটা ওশানে এত ভাস্ট অ্যামাউন্ট অফ, বিকজ কার্বন ডাইঅক্সাইড ইজ এ সলিউবল গ্যাস, বাট প্রয়োজনের থেকে বেশি কোয়ান্টিটি যখনই হয়ে যাবে, দ্য প্রসেস বিকামস রিভার্সিবল। ওকে, তাহলে এটা যদি সাইকেল তোমাকে একটা ফ্লো চার্ট আঁকতে দেয়, তুমি কিভাবে লিখবে দেখা যাক একটু। কার্বন ডাইঅক্সাইড ইন অ্যাটমসফিয়ার, ফিউয়েলস থেকে প্রডিউস হয়, কি প্রসেস? কম্বাশন। ঠিক আছে, আচ্ছা, ফটোসিনথেসিসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আবার কমে আসে। ফটোসিনথেসিস এটা কে করছে? প্লান্টস। হিউম্যানস অ্যান্ড অ্যানিমালস লিখে দিই। প্লান্টসদের যখন ডিকে হয়, ঠিক আছে, রেসপিরেশন, প্লান্টসরাও তো রেসপিরেশন করে, রেসপিরেশন অ্যান্ড ডিকে, কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়। হিউম্যানসরা যখন রেসপিরেশন করে, তখন কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়, রেসপিরেশন অ্যান্ড ডিকে। আবার এখানে আর একটা রিভার্সিবল প্রসেস আছে, CO2 in sea water, percentage of gas যদি in atmosphere বেড়ে যায়, তাহলে একটা কেস হয়। আর পার্সেন্টেজ অফ গ্যাস ইন অ্যাটমসফিয়ার যদি কমে যায়, তাহলে আর একটা কেস। পার্সেন্টেজ অফ গ্যাস ইন অ্যাটমসফিয়ার যদি বেড়ে যায়, তাহলে সি ওয়াটারে সলিউবল হয়ে যায়, দেখো। আর যদি কমে যায়, তাহলে উল্টো কেস। ওকে, আর এছাড়াও প্লান্ট প্রোডাক্টস হিউম্যানস কনজিউম করে বা অ্যানিমালস কনজিউম করে। প্লান্ট প্রোডাক্টস
অ্যাজ ফুড। তাহলে CO2 অ্যাবজর্ব করে প্লান্ট খাবার তৈরি করছে, সেই খাবারটাই ডিরেক্টলি অর ইনডিরেক্টলি হিউম্যানস আর অ্যানিমেলসরা কনজিউম করছে, তারাও রেসপায়ার করছে, যার জন্য কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হচ্ছে। তাহলে বোঝা গেল। আমি আরেকবার একটু বলে দিই, কার্বন ডাইঅক্সাইড অ্যাটমসফিয়ারে কীভাবে তৈরি হচ্ছে একটু দেখা যাক। প্লান্টস বা তৈরি হচ্ছে বা রিমুভ হয়ে যাচ্ছে, প্লান্টস অ্যাবজর্ব করে কার্বন ডাইঅক্সাইড বাই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস টু প্রিপেয়ার দেয়ার ওন ফুড। প্লান্টস অ্যাট দ্য সেম টাইম রেসপায়ার করে। এই প্লান্টস ফুড প্রোভাইড করে কাকে? পুরো হিউম্যান বা অ্যানিমালস বায়োস্ফিয়ারকে। ঠিক আছে, ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক, ভেজিটেরিয়ান হোক নন ভেজিটেরিয়ান হোক, ডাইরেক্টলি প্রোডাক্টটা আসছে ফ্রম, ডাইরেক্টলি বা ইনডিরেক্টলি আসছে ফ্রম দ্য প্লান্টস অনলি। এবার হিউম্যানসও রেসপায়ার করছে প্লান্টসের সাথে সাথে। আচ্ছা, ফিউয়েলস যখন আমরা মানে তোমার বার্ন করি, কম্বাশন করি, ইন্ডাস্ট্রিজও এখানে লেখা যেত, বাট এটা ন্যাচারাল সোর্সেস বলা হচ্ছে সব। ইন্ডাস্ট্রিজরা প্রডিউস করে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, তো সেটাকেও আমরা ফিউয়েলসের মধ্যেই ফেলে দিতে পারি। যদিও ফিউয়েলস কম্বাশন করলেও অ্যাটমসফেরিক কার্বন ডাইঅক্সাইড লেভেল বাড়তে শুরু করে। এছাড়া অ্যাটমসফেরিক কার্বন ডাইঅক্সাইড লেভেল যখন বাড়ে, তখন কার্বন ডাইঅক্সাইড ইন দ্য সি ওয়াটার কনভার্টেড হয়ে যায়, মানে ডিজলভড হয়ে যায়। আবার সি ওয়াটারে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, সেটা আবার অ্যাটমসফিয়ারে ইভলভ হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, ওকে, এবার আমরা দেখব হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং, ওকে, অ্যান্ড গ্রিন হাউস এফেক্ট। সো হেডিং দিচ্ছি গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড গ্রিন হাউস এফেক্ট। ওকে, দেখো, আমাদের আর্থের একটা সার্ভাইভেবল বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে আর্থস অ্যাটমসফিয়ার। ঠিক আছে না? এটাকে যদি আমরা সান ইম্যাজিন করি, ঠিক আছে, সানের থেকে হাইলি এনার্জেটিক হাই এনার্জেটিক আলট্রাভায়োলেট রেডিয়েশনস বা নর্মাল রেডিয়েশনস ঢোকে। এদের সবার এনার্জি থাকে প্রচণ্ড হাই। ঠিক আছে, এনার্জি যদি হাই থাকে, তাহলে এটা হায়ার ক্লাসেসে তোমরা পড়বে, তাহলে ফ্রিকোয়েন্সি, নিউ ইজ রিপ্রেজেন্টেড বাই ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি হাই থাকে, এবং ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ অফ লাইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, তো ফ্রিকোয়েন্সি বাড়লে ওয়েভলেন্থ কমে, অ্যান্ড ফ্রিকোয়েন্সি কমলে ওয়েভলেন্থ বাড়ে। তাহলে এনার্জি বেশি মানে লাইটের ফ্রিকোয়েন্সি বেশি আর ওয়েভলেন্থ কম, আর এনার্জি কম মানে ফ্রিকোয়েন্সি কম আর ওয়েভলেন্থ বেশি। ঠিক আছে, এবার এটা কেন বলছি এটা বুঝতে পারবে। একটা ছোট্ট জিনিস তোমাদের বইতে মেনশনড আছে, তার জন্য এটা বলতে হচ্ছে। এবার কি হয়, এই পুরো সানরেজটা যদি ঢুকে পুরোটা বেরিয়ে চলে যেত, তাহলে কি হতো, কোনো রকম কোনো হিট কিন্তু আর্থের অ্যাটমসফিয়ারে ট্র্যাপড থাকতো না, যার ফলে আর্থটা কিন্তু একদম নেগেটিভ টেম্পারেচারে চলে যেত সমস্ত জায়গাতে। আমরা জানি যে অ্যান্টার্কটিকাতে, তারপরে আর্কটিক সার্কেলের ওখানে, তোমার গ্রিনল্যান্ডের দিকে আশেপাশে, পোলার রিজনসে, এখানে লাইফ কিন্তু খুব ডিফিকাল্ট, ভীষণ ভীষণ ডিফিকাল্ট। তো এটা সমস্ত জায়গাতে কেন হয় না? কিছু জায়গায় ট্রপিক্যাল ক্লাইমেট আছে, কিছু জায়গায় টেম্পারেট ক্লাইমেট আছে। তার কারণ পুরো যে সূর্যের রেজটা ঢুকছে, সেটা কিন্তু পুরোটা বেরোতে পারছে না। কিছুটা পরিমাণের রেজ কিন্তু আর্থের সারফেস অ্যাবজর্ব করে, আর কিছুটা রেজ বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। এবার যখন কিছুটা রেজ আর্থের সারফেস অ্যাবজর্ব করলো, তাহলে সানরেজের এনার্জি কমে যায় না? সানরেজের এনার্জি যদি কিছুটা পরিমাণের অ্যাবজর্বড হয়ে যায় বাই দ্য আর্থ সারফেস বা দ্য অ্যাটমসফিয়ার, তাহলে এনার্জি তোমার কমে আসবে। এনার্জি কমে এলে আমরা এক্ষুনি কি দেখলাম, যে ফ্রিকোয়েন্সি কমবে আর ওয়েভলেন্থ বেড়ে যাবে। তাহলে ঢোকার সময় ঢুকছে শর্ট ওয়েভলেন্থ লাইট, হাই ফ্রিকোয়েন্সি লাইট মানে হাই এনার্জি লাইট মানে হাই ফ্রিকোয়েন্সি, তার মানে ওয়েভলেন্থ হচ্ছে সেই সময় শর্ট। আর বেরোনোর সময় সেই রেসগুলো হয়ে যাচ্ছে এনার্জি একটু কমে আসার জন্য, এগুলোকে আমরা কি বলবো বলো? লং ওয়েভলেন্থ রেডিয়েশন বা লাইট, হোয়াট এভার। এইবার এই লাইটটার রেডিয়েশনসগুলো লং ওয়েভ হওয়াতে তারা কিন্তু ট্র্যাপড হয়ে যাচ্ছে, রিফ্লেক্ট ব্যাক করতে পারছে না। এবার ট্র্যাপ করে হচ্ছে অ্যাটমসফিয়ারে আগে থেকে প্রেজেন্ট কিছু গ্যাসেস, সামান্য পরিমাণে যেগুলো থাকে, দ্যাট ইজ কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, ন্যাচারালি তো আমাদের আর্থে 0.03% থেকে 0.04% অব দি কার্বন ডাইঅক্সাইড ছিল প্রেজেন্ট। তারাই কি করে, এই লাইটটাকে এই রেডিয়েশনটাকে ট্র্যাপ করে, যার ফলে আর্থটা নর্মালি একটু গরম থাকে, পুরো হিট এনার্জিটা বেরোতে পারে। তার মধ্যেও কিছু মেজরিটি হিট এনার্জি তোমার লাইট বেরিয়ে যায়।
আর কিছুটা ট্র্যাপ করে রাখে কারা? এই কার্বন ডাইঅক্সাইড। এই যে বেরোতে না পারা, মেজরিটি সোলার রেডিয়েশনস বেরিয়ে যাওয়া, কিন্তু কিছুটা হলেও আর্থের অ্যাটমসফিয়ারে যে গ্যাসগুলো ট্র্যাপ করে রাখছে, এই ফেনোমেনাটাকে বলা হয় গ্রিন হাউস এফেক্ট। কেন গ্রিন হাউস এফেক্ট হচ্ছে আমি সেটা বলছি। আচ্ছা, তাহলে গ্রিন হাউস এফেক্ট নামটা এলো কোথা থেকে আমাদের একটু দেখতে হবে। ধরো প্রচণ্ড ঠান্ডার জায়গাতে, ধরো তোমরা কেউ না কেউ কখনো কখনো হয়তো নর্থ বেঙ্গলে ঘুরতে গেছো, সেখানে গেলে তোমরা দেখতে পাবে নর্থ বেঙ্গলেই সামান্য বা যে কোনো হিলি রিজেন্সে যেখানে টেম্পারেচার প্রচণ্ড লো হয়ে যায়, সেই সময় কি তার মানে লো যখন টেম্পারেচার হয়ে যাবে সেখানে কি কোনো ভেজিটেশন এক্সিস্ট করবে না? সেই জায়গাতে যারা অ্যাগ্রিকালচার ফিল্ডে আছে বা যারা ফার্মার্স, তারা কি করে, এরকম কাচের হাউসেস বানায়। ঠিক আছে, এই কাচের হাউসেসগুলোর মধ্যে সানস একই রকমভাবে এনার্জি ঢোকে, এনার্জি লুজ, তোমার রেডিয়েশনস ঢোকে, এনার্জি লুজ করে লং ওয়েভলেন্থ হয়ে যাওয়ার কারণে এই এনার্জিগুলো কিন্তু বেরোতে পারে না পুরোটা। ক্লিয়ার? যার ফলে আর্থের ওই গ্রিন হাউসের কাচের ভেতরে হিট ট্র্যাপ হয়ে যাওয়ার কারণে, লাইট রেডিয়েশনস ট্র্যাপ হয়ে যাওয়ার কারণে কি হয়, টেম্পারেচারটা মোটামুটি নর্মাল থাকে, মানে সার্ভাইভেবল কন্ডিশনস তৈরি হয়। তাহলে কি হচ্ছে এখানে, এটা যেহেতু ভেতরে প্রচুর প্লান্টস রয়েছে, তাই জন্য এই হাউসটাকে, মানে এইটাকে বলা হয় গ্রিন হাউস। এটা যদি কোনো তোমার কনজারভেটরিতে গিয়ে থাকো, সিকিমে একটা কনজারভেটরি আছে, অনেকেই হয়তো এখান থেকে সিকিমে ভিজিট করেছো, প্ল্যান্ট কনজারভেটরিতে তোমরা গ্রিন হাউস খুব ইজিলি দেখতে পারবে। ঠিক আছে, এটাকে বলা হয় গ্রিন হাউস। এবার এই সিমিলার ফেনোমেনা আমাদের আর্থের অ্যাটমসফিয়ারে হচ্ছে, তাই জন্য এই এফেক্টটাকে, এই যে রেডিয়েশনটা পুরোটা না বেরিয়ে গিয়ে আর্থের অ্যাটমসফিয়ারে ট্র্যাপ হয়ে থাকা ডিউ টু সাম স্পেসিফিক গ্যাসেস প্রেজেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার, এই এফেক্টটাকে বলা হয় গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট। তাহলে এই গ্যাসেসগুলো যারা এই সোলার রেডিয়েশনটাকে ট্র্যাপ করে দিচ্ছে, বেরোতে পারছে না, এই গ্যাসেসগুলোকে বলা হয় গ্রিন হাউস গ্যাসেস। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? শর্ট ওয়েভলেন্থ লাইট ঢুকলো, লং ওয়েভলেন্থ লাইট বেরোনোর চেষ্টা করছে, বাট বেরোতে পারছে না। কারা ট্র্যাপ করে দিচ্ছে? কিছু গ্রিন হাউস গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখা যাক, এটা একটু লিখে নাও যে দ্য ট্র্যাপিং of the Earth's radiation বা radiated energy লিখতে পারো, by CO2 present in the atmosphere to keep the earth warm. পুরো রেডিয়েশনটা যদি বেরিয়ে যেত, ফ্রিজিং টেম্পারেচার হয়ে যেত, সব রেডিয়েশন ঢুকছে, সব রেডিয়েশন বেরিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, টু কিপ দ্য আর্থ ওয়ার্ম ইজ কল্ড গ্রিন হাউস এফেক্ট। ওকে, আচ্ছা, এই এফেক্টটাকে গ্রিন হাউস এফেক্ট কেন বলা হয়? বিকজ ইন কোল্ডার রিজনস দিস প্রিন্সিপল ইজ অ্যাপ্লাইড টু গ্রো প্লান্টস অফ ওয়ার্মার ক্লাইমেটস ইন আ হাউস মেড আপ অফ glass walls. The glass allows the sun's heat to enter the house, but it does not allow this trapped heat to move out, as glass is a bad conductor of heat. ঠিক আছে, glass is a bad conductor of heat. Thus ভেতরকার টেম্পারেচারটা thus making the house sufficiently warm inside to help growing tropical plants. The glass house is popularly called greenhouse, therefore এই নামটা আসছে হচ্ছে গিয়ে গ্রিন হাউস এফেক্ট। ওকে, আচ্ছা, এইবার দেখো গ্লোবাল ওয়ার্মিং কি হচ্ছে। আমরা কি দেখলাম, তাহলে আর্থের সারফেসে এরকম মাল্টিপল কিলোমিটার্স অফ অ্যাটমসফিয়ার রয়েছে। এখানে কার্বন ডাইঅক্সাইড কি করে, হিট ট্র্যাপ করে। আরও কিছু গ্যাসেস আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, মিথেন আছে, নাইট্রিক অক্সাইড আছে, নাইট্রাস অক্সাইড আছে, তারপরে তোমার কিছু সিএফসি, ইনফ্যাক্ট ওয়াটার ভেপার অলসো হেল্পস ইন ট্র্যাপিং হিট। ওকে, তো এতটা হয়তো তোমাদের বইতে লেখা নেই, আমি লিখিয়ে দিচ্ছি পরের দিকে। আচ্ছা, এইবার দেখো ডিউ টু পলিউশন কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ তো বাড়ছে আস্তে আস্তে অ্যাটমসফিয়ারে, মিথেনের পরিমাণ বাড়ছে, তাই তো? এই যে তোমার নাইট্রাস অক্সাইড বলো, N2O, এর পরিমাণ বাড়ছে। ঠিক আছে, আমাদের রেফ্রিজারেন্টস থেকে, এরোসোলস থেকে, ক্লোরোফ্লোরোকার্বনস এর অ্যামাউন্ট বাড়ছে, কুলেন্স থেকে। তাহলে
এদের অ্যামাউন্ট তো এখন বিচ্ছিরি রকমের বেড়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই আগে যেই পরিমাণ হিট ট্র্যাপ হয়ে যেত তার থেকে বেশি পরিমাণের হিট ট্র্যাপ করবে, কারণ নাম্বার অ্যাটমসফিয়ারিক তোমার গ্রিন হাউস গ্যাসেস তো বেড়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, টেম্পারেচার নর্মালের থেকে আস্তে আস্তে আর্থের বাড়তে শুরু করবে, কারণ প্রচুর হিট ট্র্যাপ করছে। কেন প্রচুর হিট ট্র্যাপ করছে? তার কারণ প্রচুর এই গ্রিন হাউস গ্যাসেসগুলো বেড়ে যাচ্ছে অ্যাটমসফিয়ারে। তাহলে এই যে আস্তে আস্তে টেম্পারেচার বেড়ে যাচ্ছে ডিউ টু দিস ইনক্রিজিং অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস, এটাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। ক্লিয়ার? সো হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং? দ্য increase in the temperature of the earth due to increased levels of greenhouse gases like CO2, তারপরে তোমার O3, তারপরে তোমার CH4 মিথেন, ক্লোরোফ্লোরোকার্বনস, তারপরে ওয়াটার ভেপার লিখতে পারো, তারপর নাইট্রাস অক্সাইড ইজ কল্ড গ্লোবাল ওয়ার্মিং। কার্বন ডাইঅক্সাইডের কন্ট্রিবিউশন গ্লোবাল ওয়ার্মিংয়ে 60%। মিথেনের কন্ট্রিবিউশন হচ্ছে গিয়ে 20%। সিএফসির কত কন্ট্রিবিউশন? 14%। আর নাইট্রাস অক্সাইডের কন্ট্রিবিউশন অ্যাপ্রক্সিমেটলি 6%। ঠিক আছে? এবার এই গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে কেন, এগুলো তোমরা অলরেডি জানো। গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে রিজনস, যদি কজেস আমি বলি, কজেস মেজর ফার্স্ট কজ হচ্ছে এয়ার পলিউশন, ইন্ডাস্ট্রিজ, ভেহিকলস, অটোমোবাইলস, আমাদের নিজেদের কারণে, মানে মাল্টিপল ন্যাচারাল রিজনস আছে, বাট নেচার হ্যাজ অলওয়েজ আ ওয়ে টু ব্যালেন্স দ্য অ্যামাউন্ট অফ গ্যাসেস ইন দ্য নেচার। এনিওয়ে, আগেও ভলক্যানিক ইরাপশনস হতো, বাট তার জন্য কি একেবারে গ্লোবাল ওয়ার্মিং হয়ে গেছিল? না। এত ডিফরেস্টেশন, এত পলিউশন, এত আরবানাইজেশন, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এভরিথিং ইজ কজিং টু এয়ার পলিউশন। ইউ অল নো, বেশ ভালো করেই তোমরা এগুলো সবাই জানো, রাইট? নেক্সট কজ হচ্ছে কি ডিফরেস্টেশন। আমরা একটু আগে কার্বন ডাইঅক্সাইড সাইকেলে পড়লাম যে প্লান্টস আর ভেরি গুড অ্যাবজর্বার্স, কারণ প্লান্ট তো খাবার বানাচ্ছে ফটোসিনথেসিস দিয়ে, তো সেই গাছ তো কার্বন ডাইঅক্সাইড কিছুটা হলেও অ্যাবজর্ব করে নিতে পারে, তাই তো? কিন্তু আমরা তো গাছও কেটে দিচ্ছি, আবার কার্বন ডাইঅক্সাইডও প্রডিউস করবো, রাইট? তো তার জন্য ডিফরেস্টেশন ইজ অলসো অ্যানাদার কজ। এইবার এই এফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং কী হতে পারে? এফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং, এটা কিন্তু ইট ইজ কজিং, এই যে আজকের ডেটে হচ্ছে না, মানে শীতকালে বৃষ্টি, গরমকালে অঝরে মানে প্রচণ্ড গরম, একটু বৃষ্টি নেই, বর্ষাকালে বৃষ্টি নেই, যেখানে হয়তো তোমার হারভেস্টিং সিজনে বা যেই সময় বৃষ্টি হলে ক্রপসের প্রচুর মানে ক্ষয়ক্ষতি হয়ে যাবে, আনওয়ান্টেড ফ্লাডস, ওয়েদার চেঞ্জেস, ঠিক আছে, এগুলো সব কিন্তু গ্লোবাল ওয়ার্মিং। আইল্যান্ডস ডুবে যাচ্ছে, তো সব কিন্তু রিজনস অফ গ্লোবাল ওয়ার্মিং। পোলার আইস ক্যাপস মেল্ট হয়ে যাচ্ছে, ওয়াটার লেভেল, সি লেভেল আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? সায়েন্টিস্ট, অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট, পাস্ট 100 ইয়ার্সে আর্থের অ্যাভারেজ টেম্পারেচার বেড়ে গেছে 0.5 ডিগ্রি সেলসিয়াস। এবার তোমাদের এই ডেটাটা দেখে মনে হতে পারে যে কি 0.5 ডিগ্রি সেলসিয়াসই তো বেড়েছে, বাট নো, দিস ইজ হ্যাভক। সব জায়গা থেকে অ্যাভারেজ টেম্পারেচার 0.5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়া মানে আমরা জানি, ধরো আইসে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি 0.5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়, তাহলে তো আইস উইল স্টার্ট মেল্টিং না? যার ফলে কি হচ্ছে, পোলার আইস ক্যাপস মেল্ট হচ্ছে, সেখানকার মেল্টিং লিখি, সেখানকার ইনহ্যাবিটেবল যে অর্গানিজম, যেমন সিলস, যেমন পোলার বেয়ার্স, যেমন পেঙ্গুইনস, এগুলো আস্তে আস্তে এক্সটিংক্ট হয়ে যাবে, তাই তো? যার ফলে ধরো এখানে একটা পোলার আইস ক্যাপ ছিল, এটা ভেঙে মেল্ট করতে শুরু করলো। এগুলো কোথাও না কোথাও তোমরা হিস্ট্রি টিভিতে, ন্যাশনাল জিওগ্রাফিক্সে দেখেছো কোথাও না কোথাও। এবার এই জলটা কোথায় অ্যাড হবে বল? সিতে অ্যাড হবে। তো ধর এই যে ইন্ডিয়া, এটা ঠিক আছে, এই কোস্টাল রিজনসগুলো সব আস্তে আস্তে ডুবে যাবে না, ফ্লাডেড হয়ে যাবে। মাল্টিপল, তোমরা জানো কিনা আমি জানি না, মাল্টিপল রিজনস অফ আন্দামান আর নিকোবর আইল্যান্ডস, মাল্টিপল আইল্যান্ডস, ছোটো ছোটো যে আইল্যান্ডসগুলো, সেগুলো ডুবেও গেছে আস্তে আস্তে। কারণ এই যে পোলার আইস ক্যাপগুলো রাইজিং টেম্পারেচারের জন্য, এটা তো তাও অনেক আগের ডেটাটা ক্যান বি আপডেটেড রাইট নাও, এটা অনেকটাই হয়তো বেড়ে গেছে, 0.8 ফিট হয়ে গেছে, 0.7, 0.8, ঠিক আছে? যার ফলে কি হয়ে যাচ্ছে, এই যে কোস্টাল এরিয়াসগুলো সবার আগে ডুবে যাচ্ছে। ক্লিয়ার?
গঙ্গোত্রী গ্লেশিয়ার অলসো স্টার্টেড মেল্টিং। আমাদের যে অরিজিন অফ গঙ্গা, গঙ্গোত্রী গ্লেশিয়ার, এটাও কিন্তু স্টার্টেড মেল্টিং। ঠিক আছে, ভয়ঙ্কর এফেক্টস। তারপরে ইকোলজিক্যাল ব্যালেন্স, রেইনফল প্যাটার্নসে প্রবলেম, অ্যাগ্রিকালচার। হঠাৎ করে দেখো, ধরো এখন একটা কোনো ক্রপসের বৃষ্টি হলে পুরো ক্ষয়ক্ষতি হয়ে যাবে, এখন বৃষ্টি হওয়ার দরকার নেই, ক্রপসটা নষ্ট হয়ে যায়, এখন হলো বৃষ্টি, যখন বৃষ্টি হওয়া দরকার ছিল তখন বৃষ্টি হচ্ছে না। ক্লিয়ার? ইকোলজিক্যাল, তোমার সিজন চেঞ্জেস, সিজনাল চেঞ্জেস, ঠিক আছে, ইকোলজিক্যাল ইমব্যালেন্স, হ্যাঁ, তারপর রেইনফল প্যাটার্নস চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জিং রেইনফল প্যাটার্ন, এটা অবশ্য সিজন চেঞ্জেসের মধ্যেই পড়ছে। অ্যাগ্রিকালচার, ফরেস্ট তোমার ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। এক্সটিংশন অফ মেনি স্পিসিস অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস, যেটা আমি অলরেডি বললাম যে অ্যানিমালসের এক্সটিংক্ট হয়ে যাওয়াটা অনেক বেশি। এমনিতে তো গাছ আমরা নিজেরাই কেটে ফেলছি, থ্যাঙ্কস টু আস, বাট তোমার এই যে বললাম পোলার বেয়ার, সিলস, যারা একদম মানে দেখো সমস্ত হোম তো ওদের পোলার আইস ক্যাপস, ওটাই যদি মেল্ট করে যায় আমরা মানে ওরা থাকবে কোথায়? ক্লিয়ার? দের ইজ নো লাইক হ্যাপি ফিট বলে পেঙ্গুইনের একটা মুভি আছে, সেখানে দেখিয়েছিল যে ইট ইজ মানে হাউ ডিস্ট্রাপটিভ ইট ইজ, মানে কতটা সংকীর্ণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। when the polar ice caps are melting, everything is getting flooded, frequent floods হচ্ছে। ক্লিয়ার? দিস may result in the change in the pattern of the crop cultivation as well, crop cycle চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এইবার এত কিছু তো পড়লাম, এত কিছু তো প্রবলেম হলো, তাহলে আমরা ব্যালেন্স মানে কি করে করতে পারি? কার্বন ডাইঅক্সাইডটা অ্যাটমসফিয়ারে ব্যালেন্স করলেই হলো। ডিফরেস্টেশনের জায়গায় আমাদের অ্যাফরেস্টেশন করা উচিত, প্রিভেনশন বলতে পারো, বা প্রিভেনশনই বলি। বা এটাকে আমি বলতে পারি যে স্টেপস টু রিডিউস গ্লোবাল ওয়ার্মিং। ওকে, একটা হচ্ছে অ্যাফরেস্টেশন করো, গাছ প্লিজ কেটো না। তোমরা সবাই বড় হয়ে ইউ উইল গ্রো আপ টু বিকাম রেসপন্সিবল সিটিজেন্স, ঠিক আছে? ফিউচার জেনারেশনের জন্য কিছু বাঁচিয়ে রাখো। কনজামশন অফ ফসিল ফিউয়েলস, এবার এটা কি করে কম করবে? বাজারে যদি একটুখানি বাজার হয়, দের ইজ নো নিড টু ক্যারি ইউর ভেহিকল, তুমি হেঁটে যাও, তুমি সুস্থও থাকবে, তোমরা যখন বড় হবে সুস্থও থাকবে, অ্যান্ড ইউ উইল সেভ সাম ফসিল ফিউল ফ্রম দ্য নেচার অ্যাজ ওয়েল। যে তুমি ভাবতেই পারো আমার কাছে টাকা আছে, আমি কেন যাবো না, আই উইল ইউজ ইট। এভরিবডি ইজ থিঙ্কিং লাইক দ্যাট, দ্যাট ইজ দ্য প্রবলেম, দ্যাট ইজ ওয়্যার দ্য প্রবলেম লাইজ, রাইট? নেক্সট হচ্ছে গিয়ে ইউজিং পলিউশন ফ্রি অল্টারনেটিভ, যেমন ধরো তুমি বায়োগ্যাস ইউজ করে নাও, তুমি সোলার এনার্জি, যে অল্টারনেটিভ ফর্মস অফ রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি, সেগুলো আস্তে আস্তে গভর্নমেন্টেরও প্রজেক্টস লঞ্চ করা উচিত। একটা আচ্ছা, প্রজেক্টের কথা আমি পরে বলছি। ইউজিং অল্টারনেটিভ সোর্সেস বা স্মোকলেস এনার্জি সোর্সেস, সোলার এনার্জি, তারপর বায়োগ্যাস, ঠিক আছে? using filters in chimneys, গাড়িতে ক্যাটালিটিক কনভার্টার্স লাগানো উচিত, পলিউশন কন্ট্রোল মানে কন্ট্রোল যেগুলো করে, ঠিক আছে? এমনিতেও তো এখন গভর্নমেন্ট যদি পলিউশন দেখবে, হয়তো ট্রাফিকে কখনো তোমাদের গাড়িতে যদি কখনো ফেস করে থাকো, এটা পুলিশ ধরে যদি পলিউশনের কাজ ঠিকঠাক কন্ট্রোল, যে স্ক্রাবার বা ক্যাটালিটিক কনভার্টার্সগুলো যদি গাড়িতে এনাক্টেড বা ঠিকঠাক ভরা না থাকে বা লাগানো না থাকে, তাহলে কিন্তু এখন কে ফাইন দিয়ে দেয়, তো ওটা করাতেই হয়, দ্যাট ইজ আ কম্পালসারি স্টাফ রাইট নাও। ওকে, তো অনেক কান্ট্রি মিলে একটা অ্যাগ্রিমেন্টও করেছে টু রিডিউস দ্য এমিশন অফ গ্রিন হাউস গ্যাসেস। তার সেরকম একটা অ্যাগ্রিমেন্টের নাম হচ্ছে কি কিয়োটো প্রোটোকল। হোয়াট ইজ ইট? অ্যান অ্যাগ্রিমেন্ট by many countries to reduce the emission of greenhouse gases. ওকে, হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। এখানে পড়ে লিখে আসার থেকেও তোমাদের চেঞ্জ হওয়াটা, দেখো আমরা বুকসে সব কিছু পড়ি টু ইনঅ্যাক্ট দ্যাট ইন আর লাইফ,
হ্যাঁ, হিস্ট্রি আমরা ডেফিনেটলি এনাক্ট করতে পারবো না, জিওগ্রাফি উই ক্যানট চেঞ্জ ইট, বাট স্টিল আমাদের হাতে যেটুকু, তোমরা এগুলো পড়ছো, যারা এগুলো পড়েনি তাদের থেকে তো এক স্টেপ তোমরা মানে 1000 টাইমস তোমরা এগিয়ে, তাই না? ইউ ক্যান কন্ট্রোল ইট ইন ইউর ওন ওয়ে। এনিওয়ে, আমাদের যেটা নেক্সট পোর্শনটা বাকি সেটা হচ্ছে কি কার্বন মনোক্সাইড। সো লেটস স্টার্ট উইথ দ্যাট ইন দ্য সেকেন্ড পার্ট।